হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। তো বন্ধুরা, আজ শনিবার এবং ঘড়িতে কিন্তু রাত 10টা বেজে গেছে এবং আজ আমি তোমাদের সামনে আবারও এসে গেছি একটি ভৌতিক ঘটনা শোনাতে। এবং আজকের এপিসোডে তোমরা শুনতে চলেছ দুটো সত্যি ভৌতিক ঘটনা, এবং আজকের এই দুটো ভৌতিক ঘটনাই কিন্তু বেশ জমজমাট। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে কানে হেডফোন লাগিয়ে নাও, যাতে আজকের এপিসোডের এই ঘটনাগুলোর অনুভূতি তোমরা আরও ভালো করে নিতে পারো। আর ঘটনা বিষয়ে কোনো ব্যাখ্যা আমি আগে দিতে চাইছি না, কারণ কিছু কিছু ঘটনা এমন ধরনের হয় যেই ঘটনাগুলোর যদি সামান্য কোনো ব্যাখ্যা দিয়ে দিই, পরে সেই ঘটনাটা শোনার সময় কোনো মজা থাকে না। তাই এই দুটো ঘটনা তেমনই ঘটনা যে আমি যদি সামান্য ব্যাখ্যা দিই তাহলে কিন্তু টোটালটাই স্পয়লার হয়ে যাবে। তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা এক মনে আজকের এপিসোডটাকে পুরো শেষ অবধি শুনতে থাকো। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এবং ভয়ের লাগবে। তোমরা চট করে আজকের এপিসোডটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে অজানা সত্য। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে এরকম ধরনেরই ভৌতিক ঘটনা তোমরা কখনোই মিস না করো। তো আর দেরি না করে শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তিনি বিশেষ কারণে নিজের নাম জানাতে ইচ্ছুক নন, তবে তিনি আজকের এপিসোডের দুটো ঘটনায় লিখে পাঠিয়েছেন। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। প্রথম ঘটনা গার্লস স্কুলের হোস্টেলের। নমস্কার রাজর্ষিদা, আমি উকিল নাড়া থেকে বলছি। আমি তোমার অজানা সত্যের একজন অন্ধভক্ত এবং তোমার কণ্ঠস্বরে ঘটনা শুনতে আমার বেশ ভালো লাগে। তাই আজ আমি দুটো ঘটনা তোমাকে লিখে পাঠালাম, যেই ঘটনাগুলো আমি নিজের কানে শুনেছি। আমি যেমনটা শুনেছি তেমনটাই তোমাকে লিখে পাঠাচ্ছি। তুমি তোমার মতো করে গুছিয়ে ঘটনাটাকে উপস্থাপন করো। আশা করছি এই দুটো ঘটনা তোমার অনেক ভালো লাগবে। বেশি দেরি না করে শুরু করছি প্রথম ঘটনা। ঘটনাটা আমি শুনেছিলাম আমার আম্মুর কাছ থেকে। বহু বছর আগের কথা। তখন আমি ছোট, আর আমি যে গার্লস স্কুলে পড়তাম তার ঠিক পাশেই ছিল একটা পুরনো 2 তলা মেয়েদের হোস্টেল। বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ, দেওয়ালগুলো সাদা, জানলায় লোহার গ্রিল, আর উঠোনে বড় একটা আম গাছ। কিন্তু সেই সময় কেউ জানতো না হোস্টেলের ভেতরে কি অদ্ভুত অশরীরী ছায়া ঘুরে বেড়াতে শুরু করবে। হোস্টেলে থাকতো একটা মেয়ে, নামটা ঠিক মনে নেই, কিন্তু সবাই বলতো সে নাকি খুবই শান্ত। নিজের মতোই থাকতো সে, কারোর সঙ্গে বেশি কথা বলতো না। তার পরিবারে নাকি কিছু সমস্যা ছিল। তো যাই হোক, একদিন সন্ধেবেলায় ক্লাস থেকে ফিরে মেয়েরা দেখল সেই মেয়েটার রুমের দরজা ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও সে দরজা খুলছে না। শেষে সুপারভাইজার এসে দরজা ভাঙতেই দেখা গেল ছাদে ফ্যানের সাথে ওড়না পেঁচানো, আর সেই মেয়েটা ঘরের মধ্যে ঝুলে রয়েছে। ঘরটা তখন অদ্ভুত ঠান্ডা। জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা যেন হাওয়ায় দুলছিল। কেউ তখনই বলছিল এটা সাধারণ মৃত্যু নয়, কেউ তাকে ডাকছিল। মেয়েটার আত্মহত্যার পর একদিন হোস্টেল বন্ধ থাকে, কিন্তু পরের দিনই সব স্বাভাবিকভাবেই ফিরে আসে। শুধু কিছু একটা বদলে গিয়েছিল। মেয়েটার রুমটা তালাবদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই রাতেই পাশের রুমের মেয়েরা প্রথম শুনল নূপুরের শব্দ।
একদম ধীরে ধীরে করিডর দিয়ে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। কিন্তু ওই সময় সব রুমেই তালা দেওয়া ছিল, আর সবাই ঘুমোতে প্রস্তুত হচ্ছিল। এক মেয়ে দরজা খুলে বাইরে তাকাতেই দেখল করিডরে কেউ নেই, কিন্তু বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। পরে তারা ভেবে নেয় হয়তো তারা ভুল শুনেছে, কিন্তু ভুলটা খুব বেশি দিন টিকল না। পরদিন রাত 12টার পরে আবার একই শব্দ, যেন নরম পায়ের তলায় নূপুর। শব্দটা কখনো করিডরে, কখনো সিঁড়ির মাথায়, আবার কখনো বাথরুমের দিকে। একদিন গেটের দারোয়ানও শুনেছিল সেই শব্দ। বলেছিল, ম্যাডাম, রাতের বেলা মনে হয় কেউ যেন হাঁটে, কিন্তু চোখে ধরা পড়ে না। তারপর থেকেই মেয়েদের মাঝে ভয় ঢুকে যায়। হোস্টেলের বড় বাথরুমটা তখন মাঝরাতে যাওয়া মনের সাহসের কাজ, কারণ সেখানে সবচেয়ে বেশি ঘটনা ঘটত। এক রাতে 10ম শ্রেণীর এক মেয়ে দাঁত ব্রাশ করতে গিয়েছিল সেই বাথরুমে। আয়নার ভেতরে সে দেখতে পেল তার পেছনে কেউ একজন যেন দাঁড়িয়ে রয়েছে। ভেজা চুল, মাথা নিচু, আর গায়ে সাদা নোংরা নাইট ড্রেস। মেয়েটা ঘুরে দাঁড়াতেই দেখল তার পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই যে ছায়াটা দেখছিল সেটা ধীরে ধীরে কেমনভাবে যেন মিলিয়ে গেল। সেই রাতের পরই মেয়েটা অসুস্থ হয়ে পড়ল, যেন ভয় তার সারা শরীরে ঢুকে গেছে। যে রুমটিতে মেয়েটা আত্মহত্যা করেছিল সেই রুমটা ছিল তালাবদ্ধ, কিন্তু রাত্রিবেলা প্রায় দেখা যেত রুমের ভেতরে ম্লান আলো জ্বলছে। কেউ কাছে গেলেই আলোটা নিভে যেত। একবার সুপারভাইজার নিজে গিয়ে দেখলেন তালা অক্ষত, জানলা বন্ধ, কিন্তু ভেতরে ফ্যান দুলছে, যেন কেউ এখনই উঠে গেছে বিছানা থেকে। এক রাতে এক সিনিয়র মেয়ে বলল সে ঘুমাতে যাচ্ছিল। ঠিক চোখ বুঝতেই কানের কাছে খুব করুণ সুরে সে শুনতে পেল কেউ যেন ফিস ফিস করে বলছে, এখনো কেন আমার রুমে কেউ থাকে, কেন? মেয়েটা ভয়ে চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে গেলে দেখে সে ঠান্ডায় কাঁপছে, আর ঘরটা বরফের মতো ঠান্ডা। শেষের রাতকে সবাই এখনো যেন মনে রাখে। ঘটনাগুলো দিন দিন বাড়তেই থাকে। মেয়েরা রুমে থাকতে পারত না। কেউ রাতে কান্নার শব্দ শুনত, কেউ করিডরে পায়ের আঁচড় পড়ার শব্দ শুনত, আর কেউ কেউ অনুভব করত রাতে তাদের বিছানার কোণে কেউ বসে আছে। এক রাতে নূপুরের শব্দ এত জোরে ওঠে যে সবাই বেরিয়ে আসে। তখন দেখে লম্বা করিডরের শেষে দাঁড়িয়ে আছে ভেজা চুলের এক মেয়ের ছায়া। সবাই চিৎকার করতে করতে নিচে নেমে আসে। পরের দিন স্কুল কর্তৃপক্ষ কোনো ঝামেলা না বাড়িয়ে হোস্টেলটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। বড় তালা ঝুলিয়ে দেয় গেটের সামনে। আজও সেই হোস্টেল সেখানে আছে, এবং বাইরে বড় বড় অক্ষরে লেখা প্রবেশ নিষেধ। কিন্তু ওইখানকার লোকজন বলে রাত 12টার পর সেই জায়গার কাছে গেলেই হালকা নূপুরের শব্দ মেলে, আর অনেকেই বলে মাঝে মধ্যে কারোর কান্না শোনা যায়, যেন কেউ এখনো সেই তালাবদ্ধ রুম থেকে বের হতে পারেনি। রাজর্ষিদা, এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে পাঠ করে শুনিও। তোমার গলায় শোনার জন্য আমি অপেক্ষায় রইলাম।
বেশ দুর্দান্ত একটি ঘটনা আমরা শুনে নিলাম এবং এই ঘটনাটা আমার বেশ ভালো লেগেছে, আর আশা করছি তোমাদেরও অনেক ভালো লেগেছে। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তাকে অবশ্যই ধন্যবাদ জানিও, কারণ হ্যাঁ, বুঝতে পারছি তিনি তার নামটি জানাননি, তবে তোমরা প্রত্যেকে কমেন্টে তবুও ধন্যবাদ জানাও, তাহলে তিনিও খুশি হবেন এবং পরবর্তীতে যারা ঘটনা পাঠাবেন তারাও ঘটনা পাঠানোর জন্য আরও উৎসুক হবে। যাই হোক, তোমাদের জীবনেও যদি কখনো এরকম সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো সত্যি ভৌতিক ঘটনা শুনে থাকো, তাহলে অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। তোমাদের ঘটনাও আমাদের অজানা সত্যে অবশ্যই পাঠ করে শোনানো হবে। যাই হোক, বেশি দেরি না করে এবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা এবং আশা করছি এই ঘটনাটা অনেকের ভালো লাগবে। একটি গ্রাম ছিল, সেই গ্রামে একজন মানুষ ছিল যার নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলেই ডাকত। লোকটা আজন্মই অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সে রাস্তায় দিনের সময় তাকে যেই জায়গাতেই ছেড়ে আসা হোক না কেন, তারা ঠিক রাস্তা চিনে বাড়ি ফিরে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন, আবার নিজে নিজেই গভীর বেলা বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়েই নিজের শরীর ঝাড়তেন আর বলতেন, হেই, যা এখান থেকে, যা বলে ধমকি দিতেন। আমরা বুঝতাম না যে তিনি কি পাগল নাকি সাধারণ কোনো মানুষ। পরে জানতে পারা গেল যে তিনি একজন ওঝা গোছের লোক মুখে জানা যায় তিনি কালো জাদু পারেন। তার সাথে কিছু জিন আর পেতনি সর্বদা চলাফেরা করে। তারাই তাকে রাতের বেলায় পথ দেখিয়ে নিয়ে আসে, আবার চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটাকে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামা সাথে সাথে উত্তর দেয়, কিরে রেনু, এত বছর পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20-22 বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়া বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলায় অদ্ভুত সব আওয়াজ আসত। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ে কারোর হাঁটার আওয়াজ, আবার কারোর গোঙানির মতো আওয়াজ পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটি ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলায় সেই বাড়িতে যাবেন এবং ওইখানে যদি অশরীরী কিছু থাকে তাহলে তিনি তাদের বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলায় গেলেন, কিন্তু সেই দিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি। যারা তার ক্ষতি করত তার উপর তিনি জিন চালনা করে প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনই নাকি একটি ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলায় হাত মুখ ধুতে কলপাড়ে যায়। কিছুক্ষণ পরে তার আর্ত চিৎকার শুনে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে। তিনি সেখানে গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই একটি পুকুরের ওপর ফেলে দিয়ে জলে চুবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার পর্যন্ত করতে পারছিল না, কারণ তার গলায় সোনার চেনটা কে যেন চেপে ধরে রেখেছিল। তখন তার শাশুড়ি
লোকজন জড়ো করে মেয়েটাকে জল থেকে উঠায়। পরে তার ভাষ্যে জানা গেল সে একটা পিদিম হাতে নিয়ে কলপাড়ে যায়। চারিপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিদিমটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই পাঁচগোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে তাকে পানিতে নিয়ে গিয়ে ফেলে দেয় এবং পানিতে ডোবানোর চেষ্টা করে। ধারণা করে সবাই যে তার শ্বশুরের জমি জমা সংক্রান্ত ব্যাপারে কানামামার ক্ষতি করেছিল তারা, তাই তার মৃত্যুর পরেও এইভাবে প্রতিশোধ নেওয়া হয়। দাদা, এই ছিল ঘটনা। আশা করছি আজকের এপিসোডের দুটো ঘটনায় তোমার অনেক ভালো লাগবে। ভালো থেকো, আরও এগিয়ে চলো। অজানা সত্যের জন্য অনেক শুভকামনা রইল। আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আশা করছি আজকের এপিসোডের দুটো ঘটনাই তোমাদেরকে মুগ্ধ করেছে। আজকের এপিসোডের দুটো ঘটনা শুনেই তোমাদের ভয় লেগেছে। যাই হোক, এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রাম বক্সি, আমাদের সঙ্গে রয়েছেন বিরাজ দাস, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব, আদি বামিন, কমেন্ট করেছেন রিকা, আমাদের সঙ্গে রয়েছেন আকাশ রয়, কমেন্ট করেছেন মিক্স টেপলার, কমেন্ট করেছেন বিদাস এফএফ, অমিতা ঠাকুর, সমীর সরকার, আসিফ ইকবাল, কমেন্ট করেছেন এমডি মঞ্জু, বস তুহিন এফএফ, কমেন্ট করেছেন চুমকি ঘোষ। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো, আরও ভালোবাসা দিয়ে অজানা সত্যকে আরও এগিয়ে নিয়ে চলো। তো যাই হোক, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।